নমস্কার। আজ আপনাদের জন্য থাকছে একটি গোয়েন্দা গল্প, মূর্তির ময়না তদন্ত। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। চায়ের পালা শেষ হলে জয়ন্ত বলল, মানিক, এক চাল দাবা বোড়ে খেলবে নাকি? রাজীব বলে আমি উঠে গেলাম দাবা বোর্ডের ছক আনতে। তা সুন্দরবাবু, এখন কি করবেন? খেলা দেখবেন নাকি থানায় ফিরবেন? ওই ইজি চেয়ারে আরাম করে পা ছড়িয়ে শুয়ে আমি একটা গোটা চুরুটকে ভস্যে পরিণত করব। কেন, হাতে বুঝি নতুন মামলা নেই? বিশেষ কিছু নেই, তবুও শুনি না একটু। এ একটা নিতান্ত বাজে মামলা ভাই। লেজা কি মুড়ো কিছুই খুঁজে পাচ্ছি না। এই মামলায় গোয়েন্দা না ডেকে ডাক্তার ডাকাই উচিত। মানে? পাগলামি আর কি, কিন্তু অদ্ভুত রকম পাগলামি। সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো, কিন্তু দেশে এমন লোকও আছে যে নেতাজির প্রতিমূর্তি দেখলেই খেপে গিয়ে আছড়ে চুরমার করে দেয়। আরে দেখ, সে আবার কি? না না, এখানে আমার মাথা ঘামাবার দরকার নেই। ঘোড়াটাকে যদি এখানে দেওয়া যায় তাহলে। বলতে বলতেই জয়ন্ত একটা বোর্ডের চাল দিল। হ্যাঁ, পাগলামি সারাবার জন্যে ডাক্তার ডাকা উচিত। কিন্তু কেউ যদি নেতাজির ওপরে নিজের আক্রোশ মেটাবার জন্যে পরের বাড়িতে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে, তাহলে পুলিশ না ডেকে উপায় থাকে না। এবার জয়ন্ত খেলা ভুলে সোজা হয়ে বসে বলল, কি? মূর্তি ভাঙার জন্যে মূর্তি চুরি? ব্যাপারটা বেশ চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো একটু খুলে। চিতপুর রোডে শিল্পশালা বলে এক দোকান আছে। তার মালিক হচ্ছেন অনিল বসু। ওখানে বিক্রি হয় নানা রকম ছবি আর মূর্তি। দোকানের এক কর্মচারী সামনের দিক ছেড়ে পেছন দিকে গিয়ে কোনো কাজে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের ওপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির ওপর আছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউ তাকে ধরতে পারেনি। এই হচ্ছে ওই 4 দিন আগেকার কথা। দোকানের মালিক বিটের পাহাড়ওয়ালার কাছে অভিযোগ করেছিল বটে, কিন্তু ওই পর্যন্ত। প্লাস্টারে গড়া মূর্তি, ওই দাম 10 টাকা, তুচ্ছ ব্যাপার মাত্র। তারপর দ্বিতীয় ঘটনা, এটা কিঞ্চিত গুরুতর, অদ্ভুত বটে। এই ঘটেছে কাল রাত্রে। ডাক্তার চক্রবর্তীর নাম শুনেছ তো? হ্যাঁ শুনেছি তো। তার বাসভবন হচ্ছে সিমলায়, আর ওই ডাক্তারখানা কর্নওয়ালিস স্ট্রিটে। তিনি নেতাজির গোড়া ভক্ত। ওই শিল্পকলা থেকেই তিনি নেতাজির 2টি প্রতিমূর্তি কিনেছিলেন। তার একটিকে রেখেছিলেন বসত বাড়িতে, আর একটিকে ওই ডাক্তারখানায়। কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু আশ্চর্য এই যে সে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি। বাড়ির বাইরেকার বাগানে গিয়ে মূর্তিটা দেওয়ালে আছড়ে ভেঙে সে লম্বা দিয়েছে। আজব কাণ্ড তো। 3টে মূর্তি কি এক ছাঁচ থেকে গড়া? হ্যাঁ, তারপর শোনো, আজ সকালে চারুবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন সেখানেও কাল রাত্রে কে এসে নেতাজির মূর্তি নিয়ে ভেঙেছে, আর মেঝের ওপর ছড়িয়ে পড়ে রয়েছে তার ভাঙা টুকরোগুলো। এই তো ব্যাপার জয়ন্ত। এ কি রকম মামলা ভায়া? কেবল অদ্ভুত নয়, সৃষ্টি ছাড়া বলাও চলে। কিন্তু লোকটা যদি পাগল হয় তাহলে তার পাগলামির ভিতর বেশ একটি পদ্ধতি আছে দেখছি। পদ্ধতি? হ্যাঁ, পদ্ধতি নয় তো কি। চারুবাবুর বাড়ি থেকে মূর্তিটা সে বাইরে নিয়ে গিয়েছিল, কারণ মূর্তি ভাঙার শব্দে যদি বাড়ির লোকের ঘুম ভেঙে যায় এই ভয়ে। কিন্তু ডাক্তারখানায় অন্য লোকের ভয় নেই, তাই মূর্তিটা ভাঙা হয়েছে ঘরের ভিতরেই। ঘটনাগুলো আপাতত অকিঞ্চিতকর বলেই মনে হচ্ছে বটে, কিন্তু জানেন তো সুন্দরবাবু, গোয়েন্দার কাছে অকিঞ্চিতকর নয় কিছুই। তাহলে শুনুন, আমি একবার ঘটনাস্থলে একগাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করেছিলাম।
না, থাক সেসব কথা। আচ্ছা, এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন কিন্তু। এখন আপনি খান চুরুট আর আমরা খেলি দাবা বোর্ডে। নতুন ঘটনা ঘটতে দেরি লাগলো না। পরদিন সকালে টেলিফোনটা বেজে উঠল। জয়ন্ত রিসিভার তুলতেই সুন্দরবাবু বললেন, শিগগির এসো, 15 নম্বর পঞ্চানন পাল স্ট্রিটে। আচ্ছা। ওহে মানিক, চটপট চা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে যে। ব্যাপার কি? ঠিক বোঝা গেল না। খুব সম্ভবত সেই মূর্তি ধ্বংসকারীর উন্মাদের নতুন কীর্তি। পঞ্চাননপাল স্ট্রিটে 15 নম্বর হচ্ছে একখানা সাধারণ বাড়ি। দরজার সামনে রাস্তার ওপরে কৌতূহলী জনতার ভিড়। আমি বললাম, এত ভিড় কেন? তার মানে নিশ্চয়ই তো কোনো গুরুতর ব্যাপার। সেটাই তো দেখছি। সুন্দরবাবুকেও তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন সুন্দরবাবু। আমরা এগিয়ে গেলাম সুন্দরবাবুর দিকে। কি মশাই, খবর কি? বাড়ির ভেতরে এসো। বাড়িতে ঢুকে দেখি বৈঠকখানায় বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। সুন্দরবাবু ওনাকে দেখিয়ে বললেন, ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু। তোমাদের পরিচয় দিতে হবে না, ইনি তোমাদের চেনেন। বেশ, তা হঠাৎ জরুরি তলব করেছেন কেন? আবার সেই নেতাজির মূর্তির মামলা। তাই নাকি? আবার নতুন কোনো মূর্তি ভঙ্গ হয়েছে নাকি? আবার মূর্তি ভঙ্গের ওপর হত্যাকাণ্ড। হারাধন বাবু, ব্যাপারটা একটু খুলে বলুন তো। এই যেন প্রকৃতির নির্দয় পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিলুম, আর আমার নিজের বাড়ির এত বড় খবরটা নিয়ে কাগজে পাঠাতে পারছি না। আমার মাথা এমন ভয়ানক গুলিয়ে গিয়েছে। বাইরে রিপোর্টারের মতন আমি যদি এখানে আসতুম, প্রত্যেক কাগজের জন্য অন্তত 2 কলম করে খবর পাঠাতে পারতুম। তা তো হলোই না, উল্টে এর ওর তার কাছে বারংবার বলে খবর ক্রমেই বাসি করে ফেলছি। তবে আপনাদের কথা আলাদা জয়ন্তবাবু। আপনি যদি সব শুনে এই অদ্ভুত রহস্যের কোনো হদিশ দিতে পারেন, তবে আমার মস্ত লাভ হতে পারে। জয়ন্ত চুপ করে শুনল সবটা, কিন্তু কিছু বলল না। হারাধন বাবু বলে চললেন, মাস 4 আগে শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি নেতাজির একটি প্রতিমূর্তি কিনেছিলাম। মনে হচ্ছে সেই মূর্তির জন্যই এই অদ্ভুত কাণ্ড কারখানা। বাড়ির উপরকার ঘরে বসে অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কালও করছিলাম। তারপর গভীর রাতে বাড়ির একতলায় একটা যেন শব্দ হলো। খানিকক্ষণ কান পেতে রইলুম, কিন্তু আর কিছু শুনতে না পেয়ে ভাবলাম শব্দটা এসেছে বাড়ির বাইরে থেকেই। মিনিট 5 কাটল। তারপরই বিষম এক আর্তনাদ। জয়ন্তবাবু, অমন ভয়াবহ আর্তনাদ আমি জীবনে আর কখনো শুনিনি। তার স্মৃতি জীবনে আর কোনোদিন ভুলতে পারবো না। ভয়ে স্তম্ভিত হয়ে 2-1 মিনিট চুপ করে বসে রইল। তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেমে এলাম। বৈঠকখানায়, অর্থাৎ এই ঘরে ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির প্রতিমূর্তিটা। সব ফেলে এই কম দামি জিনিসটা নিয়ে গিয়ে চোরের কি লাভ হবে কিছুই বুঝতে পারলাম না। এমন সময় নজর পড়ল বৈঠকখানা থেকে রাস্তার দিকে যাবার দরজাটা খোলা রয়েছে। এই পথ দিয়েই চোর পালিয়েছে বুঝে আমি অগ্রসর হলাম। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ একটা দেহের উপরে ঠোক্কর খেয়ে পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নিলাম। দেহটার অস্বাভাবিক স্পর্শ পেয়েই বুঝলাম
সেটা হচ্ছে মৃতদেহ। দৌড়ে দৌড়ে ঘরের ভিতর থেকে একটা লণ্ঠন নিয়ে ফিরে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভিতরে ভাসছে একটা মানুষের মৃতদেহ। গলার উপরে তার প্রচন্ড অস্ত্রাঘাতের চিহ্ন, চিত হয়ে সে পড়ে আছে, হাঁটু দুটো গোটানো, মুখটা বিশ্রীভাবে হাঁ করা। মশাই, এবার থেকে রোজ এসে বোধহয় আমাকে স্বপ্নে দেখা দেবে। পুলিশ, পুলিশ করে বার কয়েক চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছিল জানি না। তারপরে যখন জ্ঞান ফিরল, দেখলাম আমার শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে এক পাহারাওয়ালা। সব শুনে জয়ন্ত বলল, কিন্তু মৃতদেহটা কার? তা তো জানি না। সেইটাই হচ্ছে প্রশ্ন। লাশটা সবাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে গেলেই দেখতে পাবে। এখনো পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি। লোকটা বেশ ওই ঢ্যাঙা ঢ্যাঙা, গায়ের রং রোদে পোড়া, ওই দেখতে রীতিমতন জোয়ান, বয়স 30-এর বেশি নয়। পরনে তার ওই গরিবের কাপড়, কিন্তু তাকে শ্রমিক বলে মনে হয় না। তার পাশে রক্তের ভেতরে পড়েছিল একখানা ছুরি। সেখানা তার নিজের না হত্যাকারীর তা জানবারও উপায় নেই। তার জামার পকেটের ভেতরে পাওয়া গেছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ। এই দেখ, কর্কটের মতন একটা মূর্তির ছবি। চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না, মুখে যেন বেবুনের মতন পুরু পুরু ভুরু। ফটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞেস করলো, আচ্ছা, নেতাজির মূর্তির খবর কি? তোমার আসবার একটু আগে সে খবর পেয়েছি। এখান থেকে ওই খানিক তফাতে মনমোহন রোডে একখানা খালি বাড়ির সামনেকার বাগানে খণ্ড বিখণ্ড অবস্থায় মূর্তির ভগ্নাবশেষ পাওয়া গেছে। আমি যাচ্ছি সেখানে, তাই তুমিও আসবে নাকি? নিশ্চয়ই। আচ্ছা হারাধন বাবু, বলছি আপনি কি আপনার সম্পত্তির ভগ্নাবশেষ দেখতে চান একবার? সময় নেই মশাই, সময় নেই। এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই অন্য অন্য রিপোর্টারদের হাতে গিয়ে পড়েছে, অথচ আমার বাড়িতে কোন আর আমি কিছু লিখতে পারলাম না। হায় রে, এমনই আমার অদৃষ্ট। আরে মশাই, সেদিন ফুটবল খেলার মাঠে গ্যালারি ভেঙে পড়ে কি বিষম কাণ্ড হয় শুনেছেন তো? সেই সর্বনেশে গ্যালারিতে ছিলাম আমি স্বয়ং। সব কাগজে রিপোর্টাররা সেই খবর নিয়ে দস্তুর মতো হুলস্থুল বাঁধিয়ে দিলে, কেবল আমার কাগজই চুপচাপ। কারণ আমি তখন চোট খেয়ে বরাত আর কাকে বলে। যাই, আজকের কাণ্ড নিয়ে কতটা লিখতে পারি চেষ্টা করে দেখি। যেমন করে হোক মুখ বাঁচাতে হবে তো। যে মহামানুষকে নিয়ে ভারতে এবং ভারতের বাইরে বিস্ময়কর আন্দোলনের সাড়া পড়ে গিয়েছিল, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু মুসলমান পরস্পরকে সত্যিকারের ভাই বলে মেনে নিয়েছিল এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে স্বয়ং মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তাঁরই খণ্ডবিখণ্ড প্রতিমূর্তির অভাবিত পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সে ভগ্ন মূর্তির এক একটা টুকরো একে একে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগল। তার মুখ থেকেই বুঝতে পারলাম এতক্ষণ পরে সে একটা না একটা সূত্র খুঁজে পেয়েছে। জয়ন্ত বলল, স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে, কিন্তু তবু হ্যাঁ, একটু আধটু আলোর আভাস পাচ্ছি বলে মনে হচ্ছে। যেন যে অদ্ভুত অপরাধীটি এই মামলার সঙ্গে জড়িত, তার কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি। অথচ পুতুলটা হস্তগত করেই সে ভেঙে ফেলে। পাগলের পাগলামি আর কাকে বলে? না না, তা নয় সুন্দরবাবু, একটা মস্ত কথা ভেবে দেখুন। মূর্তিটা সেই হারাধন বাবুর বাড়ির ভিতরেও ভাঙেনি, আবার বাইরেও ভাঙেনি, ভেঙেছে এত দূরে এসে। অথচ তার কিন্তু উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেলেই ভেঙে ফেলা। যে লোকটা খুন হয়েছে সে হঠাৎ এসে পড়াতেই হয়তো
মূর্তিটাকে ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভবপর হয়নি। হ্যাঁ, হতেই পারে, কিন্তু বাগানের ভিতর এই বাড়ির অবস্থানের দিকে আপনি ভালো করে লক্ষ্য করেছেন কি? সুন্দরবাবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বেশ হতাশভাবে বললেন, আরে লক্ষ্য করে আবার করব কি? হ্যাঁ, এটা হলো খালি বাড়ি। আসামি তাই বুঝেছিল যে কেউ তার কার্যকলাপের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি দেখেছি যে হারাধন বাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই আরও একখানা খালি বাড়ি পাওয়া যায়। আসামি সেখানেই মূর্তিটা ভাঙেনি কেন? সে কেবল মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূরে মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে ততই বেশি বিপদের সম্ভাবনা। কিন্তু তবু কেন সে মূর্তি ভাঙবার প্রথম সুযোগ গ্রহণ করেনি? তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মাথার ওপরকার গ্যাস পোস্টের দিকে আঙুল নির্দেশ করে জয়ন্ত বলল, একটু ওপরে তাকান সুন্দরবাবু। আগেকার খালি বাড়িতে আলো ছিল না যে, কিন্তু এখানে আলো আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে রাজি নয়, মূর্তির ভাঙা টুকরোগুলো ভালো করে সচক্ষে দেখতেও চায়। এ থেকে কি বুঝবো? আপাতত কিছুই বোঝবার দরকার নেই, পরে হয়তো এটা একটা বড় সূত্র বলে গণ্য হবে মনে হয়। যাক, এখন আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি আমি আগে দেখব মৃতদেহটা কেউ শনাক্ত করতে পারে কিনা, সে কে আর তার বন্ধু বান্ধবী বা কারা। এটা জানতে পারলে মামলাটার কিনারা করা কিছুই কঠিন হবে না, তাই নয় কি? খুব সম্ভব তাই, কিন্তু আমি অন্যভাবে মামলাটাকে নিয়ে নাড়াচাড়া করতে চাই। কিরকম? আপাতত আমার মত আপনার ঘাড়ে চাপাতে আমি রাজি নই। আমরা স্বাধীনভাবে কাজ করি না। খানিকটা অগ্রসর হওয়ার পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে, কি বলেন? বহুত আচ্ছা। সুন্দরবাবু, বলছিলাম, মৃতের পকেট থেকে যে ফটোখানা পাওয়া গেছে সেখানা আমায় দিতে পারবেন একবার? তাই না, কিন্তু ছবিখানা কালকেই ফিরিয়ে দিও। বেশ, আচ্ছা, তবে এখন বিদায় নিলাম। মানিক। হ্যাঁ বলো। হারাধনবাবু নেতাজির মূর্তিটা কিনেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে। চলো আগে সেখানেই যাই। শ্যামবাজারে লক্ষ্মী ভাণ্ডারে গিয়ে শুনলাম দোকানের মালিক অনুপস্থিত, বিকেলের আগে ফিরবেন না। জয়ন্ত বলল, আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ঠাঁই হলো না, অতঃপর হাড়ির অন্য ভাত টিপে দেখতে হবে। চলো মানিক, চিতপুর রোডের শিল্পশালায়। চিতপুরের সেই শিল্পশালায় পৌঁছে ওখানকার মালিক অনিলবাবুর সঙ্গে জয়ন্তের কথোপকথন চলতে থাকে। এরপর জয়ন্তের কিছু প্রশ্ন শুনে অনিলবাবু বললেন, আরে হ্যাঁ মশাই, ওই কাউন্টারের ওপরই ছিল নেতাজির মূর্তিটা। আচ্ছা আপনিই বলুন, যে কোনো বদমাইশ যদি যখন খুশি যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছে তাই করে, তাহলে মিথ্যে আমরা কেন ট্যাক্স দিয়ে মরি? ডাক্তার চারু চক্রবর্তীও তো আপনার কাছ থেকেই নেতাজির আরও দুটি মূর্তি কিনেছিলেন। আগে হ্যাঁ, সেখানেও তো সেই একই কীর্তি। আরে সেসব আমার ওপর ছেড়ে দিন না। আপনার এখানে নেতাজির আর কোনো মূর্তি আছে? না মশাই, আর নেই। আচ্ছা, ওই মূর্তি তিনটি আপনি কোথা থেকে কিনেছিলেন? বড়বাজারে আগারওয়াল অ্যান্ড সন্স থেকে। ওদের অনেক দিনের মস্ত বড় কারবার। আচ্ছা বেশ। তারপর জয়ন্ত সুন্দরবাবুর থেকে আনা সেই ফটোটা অনিলবাবুকে দেখিয়ে জিজ্ঞেস করল, এই ফটোখানা কার বলতে পারেন? বেশ চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, এটা তো হীরালাল। হীরালালকে? আরে পাথরের কারিগর, অল্প স্বল্প মূর্তি করতে আর ছবির ফ্রেম গিল্টি করতে পারে। গেল হপ্তা তো এখানে কাজ করে গেছে। না, তার ঠিকানা আমি জানি না। সে চলে যাওয়ার ঠিক দুদিন পরেই আমার দোকানের মূর্তিটা কে ভেঙে দিয়ে পালিয়ে যায়। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসি। শিল্পশালার বাইরে বেরিয়ে আমি বললাম, তুমি তাহলে কোন তালে আছো বলো তো জয়ন্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা এইবার কোন দিকে যাত্রা? আপাতত বড় বাজারে আগারওয়াল অ্যান্ড সন্সের কারখানায়। বড় বাজার হলো অন্ধকার ও দুর্গন্ধের মুলুক। সংকীর্ণ অলিগলির অশান্ত জনস্রোত ভেদ করে আমরা যথাস্থানে এসে হাজির হলাম। এরপর ম্যানেজারের ঘরে ঢুকে একটা দ্বার পথ দিয়ে আমরা দেখতে পেলাম
উঠোনে বসে কারিগরদের কেউ পাথর কাটছে, আবার কেউ ছাঁচ থেকে মূর্তি গড়ছে, ইত্যাদি ইত্যাদি। ম্যানেজার মারোয়ারি, কিন্তু ওনার বাংলাটা বেশ সাবলীলই বলতে হবে। কথা শুনে বোঝবার উপায় নেই যে উনি মারোয়ারি। জয়ন্তের জিজ্ঞাসাবাদের জবাবে পুরাতন খাতা খুলে দেখে ম্যানেজার বাবু বললেন, আমরা নেতাজির অনেক মূর্তি গড়েছি। বছরখানেক আগে একই ছাঁচ থেকে নেতাজির যে মূর্তি গড়া হয় তার মধ্যে 3টে গিয়েছে শিল্পশালায়, আর বাকি 3টে পাঠানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। পরে ওই ছাঁচ থেকে আরও অনেক মূর্তি গড়া হয়েছে বটে, কিন্তু সেগুলো পাঠানো হয়েছে কলকাতার বাইরে। আচ্ছা, একটু বলা যাবে মূর্তিগুলো কেমন করে তৈরি করা হয়? মুখের 2 ধার থেকে নেওয়া 2টো ছাঁচ, তারপর ছাঁচ 2টো একসঙ্গে যুক্ত করে মূর্তি গড়া হয়। ভিতরটা থাকে ফাঁপা, ভিজে প্লাস্টার, শুকিয়ে গেলে গুদামজাত করা হয় মূর্তিগুলো। জয়ন্ত ফটোখানা একবার বের করে বলল, একে চেনেন কি? ছবিটা দেখে ম্যানেজারের মুখে ক্রোধের চিহ্ন ফুটে উঠল। উত্তেজিতভাবে তিনি বললেন, এ তো সেই বদমাইশ হিরালাল, ওকে আবার চিনি না? খুব চিনি, ওর জন্যই তো আমাদের কারখানায় হাঙ্গামা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ মশাই, হ্যাঁ। হিরালাল জয়পুরের লোক। সে আর এক জয়পুরিয়াকে ছোড়া মেরে এসে ভালো মানুষের মতো কারখানায় বসে কাজ করছিল। তারপর পুলিশ আমাদের কারখানায় ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর আমাদেরও ছুটোছুটি করে মরতে হয় থানায় আর আদালতে। ওরকম বদরমুখো মানুষকে কাজ দিয়ে আমরাই অন্যায় করেছিল, কিন্তু মশাই সে খুব পাকা কারিগর ছিল। বিচারে তার শাস্তি হয়? হ্যাঁ, তবে যাকে ছোঁড়া মেরেছিল সে মরেনি বলে হিরালাল সে যাত্রায় বেঁচে যায়। মাত্র 1 বছর জেল খেটে এখন সে বোধহয় মুক্তি পেয়েছে, কিন্তু সে আর এ মুখো হবার ভরসা করবে না। তার এক সম্পর্কীয় ভাই এখানে কাজ করে, তার সঙ্গে কথা কইবেন নাকি? না না, তাকে ডাকবার দরকার নেই। অনুগ্রহ করে তাকে আমাদের কোনো কথাই জানাবেন না। ব্যাপারটা কি গোপনীয়? হ্যাঁ, অত্যন্ত। আচ্ছা, আমার আরও একটা প্রশ্ন আছে। পাকা খাতা দেখে আপনি তো বললেন যে নেতাজির ওই 6টি মূর্তি গেল বছরের 3রা জুন তারিখে এখান থেকে বাইরে গিয়েছে। আচ্ছা, হীরালাল গ্রেপ্তার হয় কোন তারিখে বলতে পারেন? ঠিক তারিখ মনে নেই, তবে সে কোন তারিখে শেষ মাইনে নিয়েছে খাতা দেখে তা বলতে পারি। বেশ, তাহলেই আমার চলবে। খাতার পাতা উল্টে ম্যানেজার বললেন, হিরালাল শেষ মাইনে নিয়েছে হচ্ছে গিয়ে এই গেল বছরে 20 মে তারিখে। সে প্রায় ওই সময়ই গ্রেপ্তার হয়। অশেষ ধন্যবাদ, আর আপনাকে জ্বালাতন করব না। এসো মানিক। বিকেলবেলায় আমরা আবার গিয়ে হাজির হলাম শ্যামবাজারের লক্ষ্মী ভাণ্ডারে। মস্ত বড় দোকান, অনেকগুলো বিভাগ। আমরা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করলাম। আমাদের পরিচয় পেয়ে ম্যানেজার বাবু বললেন, হ্যাঁ মশাই, এই হারাধন বাবুর বাড়ির খবর আমরা পেয়েছি। তিনি আমাদের পুরনো খরিদ্দার। নেতাজির মূর্তিটি তিনি আমাদের এখান থেকেই কিনেছিলেন বটে। আপনাদের এখানে আরও 2টো নেতাজির মূর্তি আছে তো? না মশাই, সে তো বিক্রি হয়ে গিয়েছে। যারা কিনেছেন তারাও আমাদের চেনা খরিদ্দার। খাতায় তাদের নাম আর ঠিকানা আছে। তাই নাকি? একটু বলা যাবে? খাতা দেখে ম্যানেজার বাবু বললেন, হ্যাঁ, এই একজনের নাম প্রফেসর সুরেশচন্দ্র বসু, ঠিকানা 4 নম্বর রাজেন্দ্রক্ষিত লেন, কলকাতা। আর একজন হচ্ছেন শ্যামাপ্রসাদ সেন, ঠিকানা 7 নম্বর চন্দ্রকান্ত রোড, শ্রীরামপুর। আপনাদের কর্মচারীরা ইচ্ছা করলেই ওই খাতার উপরে চোখ বুলোতে পারে তো? তা পারবে না কেন? এই খাতা তো গোপনীয় নয়। তারপর জয়ন্ত পকেট থেকে সেই কদাকার দেখতে লোকটার ফটো বের করে ম্যানেজার বাবুকে দেখিয়ে বলল, আচ্ছা, ফটোর এই লোকটাকে কখনো দেখেছেন? না না, দেখিনি তো কখনো। অমন বাঁদুরে চেহারা একবার দেখলে ভোলা অসম্ভব। আর একটা প্রশ্ন, আপনার এখানে জয়পুরের কোনো লোক কাজ করে? করে বই কি, একজন নয় 3 জন। ঠিক আছে, ঠিক আছে, আজ উঠি, নমস্কার। সন্ধ্যাবেলা চায়ের বৈঠকে লক্ষ্য করলাম
জয়ন্তর মুখ বেশ খুশি খুশি দেখাচ্ছে। তোমার মুখ যে আজ ভারী খুশি খুশি দেখাচ্ছে জয়ন্ত। হুম, তাহলে বুঝতে পেরেছো? তোমাকে দেখে আমি বুঝতে পারবো না? তোমার মুখ যে আমার কাছে 10 বার পড়া কিতাবের মতো পুরনো ভাই। উপমায় তুমি দেখছি কালিদাস হয়ে গেছো যে। ওসব ছেড়ে খুশি হওয়ার কারণটা বলো তো দেখি। আরে সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে হবে না, চলেই এসেছে। সিঁড়ির ওপরে ওই যে ওনার পায়ের শব্দ। ইংরেজিতে একটা প্রবাদ আছে শুনেছি, স্মরণ করলেই শয়তান দেখা দেয়। তুমি সুন্দরবাবুকে স্মরণ করেছো, সুতরাং। তোমার কথা আমি শুনতে পেয়েছি মানি। আমাকে কার সঙ্গে তুলনা করছো? আহা, তুলনা নয়, তুলনা নয়, আমি তো একটা প্রবাদের কথা বলছিলাম। চুলোয় যাক তোমার প্রবাদ। ওসব ছেঁড়া কথায় কান দেওয়ার সময় আমার নেই। তাকে জয়ন্ত, তোমার খবর কি? আমার খবর ভালোই। নেতাজির মূর্তি নিয়ে আজ যথেষ্ট গবেষণা করা গিয়েছে। নেতাজির মূর্তির পেছনে এখনো তুমি লেগে আছো। বেশ বেশ, যার যা পদ্ধতি, আমি আপত্তি করব না। কিন্তু আমি এবারে তোমাকে পেছনে ফেলে এগিয়ে এসেছি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, যে লোকটা খুন হয়েছে তাকে শনাক্ত করতে পেরেছি। আরে বলেন কি মশাই? খুনের কারণও আবিষ্কার করে ফেলেছি। বাহ বাহ বাহ, সাধু সাধু সাধু। অবনীবাবুকে জানো তো? ডিটেকটিভ ডিপার্টমেন্টের যত আসামিদের নাম ধাম চেহারা তার একদম নখদর্পণে। লাশটা দেখেই তিনি চিনে ফেলেছেন। যার লাশ, তার নাম হচ্ছে রাধা কিষণ, দেশ জয়পুরে। লোকটা নাকি 1 নম্বরের গুন্ডা, একটা মস্ত দলের সর্দার। অথচ সে হচ্ছে ভদ্রবংশের ছেলে। দেশে সুমিত্রা নামে তার এক ভগ্নী আছে। সেও একবার একটা চুরির মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু প্রমাণ অভাবে খালাস পায়। তাহলেই ব্যাপারখানা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝেই দেখো। আমার কি আন্দাজ জানো, যে তাকে খুন করেছে সেও তার দলেরই লোক। যে কোনো কারণে রাধাকিষণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। ঘটনার রাতে হঠাৎ তাকে হারাদন বাবুর বাড়িতে ঢুকতে দেখে সে তার অপেক্ষায় পথের ওপরে দাঁড়িয়েছিল। তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকিষণ নিজেই পটল তুলতে বাধ্য হয়। কি বলো জয়ন্ত? আমার আন্দাজ কি ভুল? হাততালি না দিয়ে পারলাম না সুন্দরবাবু। খাসা সুন্দরবাবু, খাসা। কিন্তু এক ফোঁটা সোনা রয়ে গেল নাকি? কেন? খুনি নেতাজির মূর্তিগুলো ভেঙে ফেলে কেন? আরে রেখে দাও নেতাজির মূর্তি। ও কথা কি কিছুতেই ভুলতে পারবে না? হ্যাঁ, তুচ্ছ পুতুল চুরি, বড় জোর 6 মাস জেল। কিন্তু আসলে এটা খুনের মামলা, আর সেইটাই হচ্ছে কর্তব্য। তাহলে এবার বলে ফেলুন, এরপর আপনার কি কর্তব্য? খুব সোজা, অবনীবাবুকে নিয়ে যাব বড়বাজারের বস্তিতে। খুব সম্ভব ফটল লোকটাকে তাহলে আজকেই গ্রেপ্তার করতে পারব। তুমি কি আমাদের সঙ্গে আসবে? আমার বিশ্বাস আরও সহজে আমরা আসামির দেখা পেতে পারি। অবশ্য আমি জোর করে কিছুই বলতে চাই না, বরং আপনি যদি আজ রাতে আমাদের সঙ্গে আসেন আর দৈব যদি সহায় হয়, তাহলে হত্যাকারী নিজেই আপনার হাতের মুঠোয় এসে পড়বে। কোথায় যেতে হবে শুনি? বড়বাজারে? না, 4 নম্বর রাজেন্দ্রক্ষিত লেনে। আমি অঙ্গীকার করছি সুন্দরবাবু, আমার আন্দাজ ভুল হলে কাল আমি আপনাদের সঙ্গে বড়বাজারের বস্তিতে ভ্রমণ করতে যাব। কি বলেন, রাজি তো? তা এই মানে কি? থামো তুমি, ঢাকের পিঠে ট্যামটেমি। তোমার ওই ঘ্যান ঘেনানি অসহ্য। জয়ন্ত টেবিলের সামনে একখানা কাগজে তাড়াতাড়ি কি যেন লিখে সেখানা খামের ভেতর পুড়ে দিল। তারপর খামের ওপর ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকলো, মধু, ওরে শ্রী মধুসূদন। ডাক শুনে আমাদের পুরাতন ভৃত্য মধু এসে হাজির হতে জয়ন্ত বলল, যাও তো বাপু এই চিঠিখানা নিয়ে। তুমি তো পড়তে জানো,
খামের উপরে ঠিকানা লেখা আছে, পারো তো দৌড়ে যাও, বড্ড জরুরি চিঠি। মধু কথাটা শোনা মাত্রই খামের ওপর চোখ বুলিয়ে নিয়ে দিল এক দৌড়। সুন্দরবাবু, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় তো অনেক হলো, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে খানিকটা গড়িয়ে নিন। রাত 10:30টার সময় আবার এখানে পদার্পণ করলেই চলবে। আমরা ওই 11:30টার ভিতর যাত্রা করব। সুন্দরবাবু ঘাড় নেড়ে একবার হাত ঘড়িটা দেখে চলে গেলেন। জয়ন্ত বলল, মানিক, আমাকে এখন পাশের ঘরে গিয়ে পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে হবে। আজ রাতে বোধহয় আর ঘুম হবে না। তুমিও ইচ্ছা করলে অল্প বিস্তর বিশ্রাম নিতে পারো। রাত প্রায় 10টার সময় পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো। তার হাত ধুলোয় ভর্তি। আমি সোফার ওপর লম্বা হয়ে শুয়েছিলাম। তাকে দেখে বললাম, কি বন্ধু, তোমার খুশি মুখ যে দেখছি আরো খুশি হয়ে উঠেছে, হ্যাঁ? তা কারণ কি? আমি যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। রাত তখন 11:30। সদর দরজায় চালক গুট্টা সিং এবং জয়ন্ত অপেক্ষা করছিল গাড়ি নিয়ে। সুন্দরবাবু এবং আমিও সেই মোটরে গিয়ে উঠলাম। সুন্দরবাবু যে সশস্ত্র সে বিষয়ে সন্দেহ নেই। জয়ন্ত বলল, মানিক, তুমিও রিভলভার এনেছো তো? সে কথা আবার বলতে? গাড়ি ছুটতে শুরু করলো। এ রাস্তা ও রাস্তা পেরিয়ে গাড়ি যখন একটা চৌমাথায় এসে হাজির হলো, কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে। জয়ন্ত চালককে ডেকে বলল, গুট্টা সিং, গাড়ি থামাও। এইখানেই তুমি আমাদের জন্য অপেক্ষা করো। আমাদের এখন শ্রীচরণই ভরসা। নামো মানিক, নামুন সুন্দরবাবু। আরে ও মশাই, আপনার নাসাতন্ত্র যে সঙ্গীত সৃষ্টি করবার চেষ্টা করছে, বলি ঘুমোলেন নাকি? সুন্দরবাবু ধর্মর করে সোজা হয়ে বসে প্রকাণ্ড একটা হাই তুলে বললেন, ঘুমোয়নি হে, ঘুমোয়নি। এই বিষম গরমে শীতল সমীরণ সেবন করে কিঞ্চিত তন্দ্রাতুর হয়েছিল আর কি। তা আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত। কি বলবে বলো? এইবারে গাড়ি থেকে অবতরণ করবার সময় এসেছে। এসেছে নাকি? এই আমি নেমে পড়লুম। গাড়ি নিয়ে বেশি দূরে যাওয়া ঠিক হবে না। এইবার পদব্রজে মিনিট 5 অগ্রসর হতে হবে। জো হুকুম। আমি প্রাচীন সৈনিক, যা বলবে তাতেই রাজি। এই আমি সবেগে পদচালনা করলুম। পথে আর কোনো লোক চলাচল নেই বললেই চলে। গোটা কয়েক কুকুর শুধু মাঝে মধ্যে শহরের মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে, এবং রাস্তার এখানে ওখানে 2-3টে বা ততোধিক ষাঁড় গা এলিয়ে উপুর হয়ে শুয়ে নির্বিকারভাবে রমন্থন করছে। 4 নম্বর রাজেন্দ্রক্ষিত লেন। রেলিং ঘেরা জমির ভেতর একখানা মাঝারি আকারের বাড়ি। তার গায়ে কোথাও কোনো আলোর রেখা নেই। বাড়ির লোকেরা নিশ্চয়ই শয্যায় আশ্রয় গ্রহণ করেছে। রাস্তায় গ্যাস পোস্টের আলোয় সুন্দরবাবু নামটা পাঠ করলেন, প্রফেসর সুরেশচন্দ্র বসু। রাতেও এ বাড়ির ফটক বন্ধ হয় না দেখছি। চলুন সুন্দরবাবু, বাগানে ওই হাসনুহানার ঝোপের আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি। হয়তো অনেক রাত পর্যন্ত আমাদের মশক দংশনও সহ্য করতে হবে। হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্যে লাভ হবে প্রকাণ্ড একটি অশ্বডিম্ব। কিন্তু উপায় কি? যে পূজার যে মন্ত্র। কিন্তু জয়ন্তের আশঙ্কা সফল হলো না। আধ ঘন্টা কাটতে না কাটতেই কোথা থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি। তীরের মতো বাগানের ভেতর ছুটে এসেই সে বাড়ির ছায়ার ভেতরে কোথায় যেন হারিয়ে গেল, ঠিক যেন একটা বানর। কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে। তারপর
তারপর একটা শব্দ, কি যেন একটা জানলা খুলছে ধীরে ধীরে। তারপর আবার সব চুপচাপ। জয়ন্ত ফিসফিস করে বলল, এসো মানিক, সুন্দরবাবু আপনিও আসুন। আমরা জানলার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, চোর বাইরে বেরোলেই গ্রেপ্তার করব। কিন্তু আমরা এক পা দু পা এগোবার আগেই বাড়ির ভেতর থেকে আবার আবির্ভাব হলো সেই মূর্তিটা। তার হাতে ধরা রয়েছে সাদা মতন কি একটা জিনিস। সে চারদিকটা একবার চটপট দেখে নিল। এখানকার নীরবতা এবং নির্জনতায় বোধহয় আশ্বস্ত হলো। হাতের জিনিসটা মাটির ওপর নামিয়ে রাখল। তারপরেই জেগে উঠল ফটাফট শব্দ। জয়ন্ত, আমি আর সুন্দরবাবু সবেগে ছুটে গেলাম তার কাছে। লোকটা তখনও হেঁট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে তাকিয়ে আছে যে সে কিছুই বুঝতে পারল না। এই সময় তার পিঠের ওপর বাঘের মতো লাফিয়ে পড়ল জয়ন্ত, এবং সে কোনো বাধা দেবার আগেই আমার সাহায্যে সুন্দরবাবু হাত করা নিয়ে তার দুই হাত করলেন বন্দি। তাকে চিৎ করে ফেলতেই দেখা গেল তার হাড় কুৎসিত বেবুনের মতো মুখখানা, অবিকল সেই ফটোগ্রাফারের প্রতিচ্ছবি। জয়ন্ত মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ল। সেখানে ইতস্তত বিকীর্ণ হয়ে রয়েছে নেতাজির আর একটা মূর্তির ভাঙা টুকরো। সে একে একে টুকরোগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগলো। এমন সময় বাড়ির ভেতর জ্বলে উঠল আলো, এবং দরজা খুলে বাগানের ওপর এসে দাঁড়ালো আর এক মূর্তি। জয়ন্ত তৎক্ষণাৎ মুখ তুলে শুধল, নমস্কার, আপনিই বোধহয় প্রফেসর সুরেশচন্দ্র বসু। আগে হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু? আগে হ্যাঁ, আমি জয়ন্ত। আপনার পত্র আমি যথাসময়ে পেয়েছি, আর আপনার উপদেশ মতোই কাজ করেছি। যাক, বদমাইশটা ধরা পড়েছে দেখে খুশি হলুম। আসুন, একটু চাটা খেয়ে যান। এই কি চা খাওয়ার সময় মশাই? এই পরম সুন্দর মানুষটিকে লকআপে পুড়তে না পারলে আমি ঘুমবারও সময় পাবো না। দেখি সোনার চাঁদ, হ্যাঁ, তোমার পকেটে কি সম্পত্তি আছে? বন্দির মুখ থেকে কোনো রকম কোনো কথা বেরোলো না, কিন্তু সুন্দরবাবু তার দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খিঁচিয়ে খ্যাক করে তার হাতে একটা কামড় দিতে এলো। সুন্দরবাবু চট করে নিজের হাতখানা সরিয়ে নিয়ে বলে উঠলেন, ওরে বাবারে, হয়েছিল আর কি? তুই বেটা মানুষের ছদ্মবেশে বুনো জন্তু নাকি? এই এর মন্ডু দুই হাতে আচ্ছা করে চেপে ধরো তো। মানে আচ্ছা করে চেপে ধরো। এই সাবধান যেন কামড়ে না দেয়। এর পকেটগুলো হাতড়ে না দেখলে চলবে না। আসামির পকেট হাতড়ে পাওয়া গেল যৎ সামান্য কিছু টাকা আর একখানা ছোরা। জয়ন্ত ধারালো ছোরাখানা আলোতে পরীক্ষা করে বলল, এর হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি। নিশ্চয়ই গুন্ডা রাধা কিষানের রক্ত। ওহে রূপবান পুরুষ, কোন নাম ধরে তোমাকে সম্বোধন করব বাপু? কিন্তু বন্দি নিরুত্তর। নাম বললে না, জিতে রাখো বেটা। কিন্তু তুমি তো জানো না, ডিটেকটিভ ডিপার্টমেন্টের অবনী বাবুর কাছে গেলে তোমার নাম ধাম আর যাবতীয় গুণাবলী কিছুই আর ধামা চাপা থাকবে না। রাত বাড়ছে সুন্দরবাবু। হ্যাঁ, আমরা এবার গা তুলব। কিন্তু ভাই জয়ন্ত, তুমি কেমন করে জানতে পারলে এই খুনেটা আজ এখানে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপাতত বুঝে কাজ নেই, কারণ আমার কাছেও এখনো সব রহস্য পরিষ্কার হয়নি। এই লোকটা নেতাজির মূর্তি ভাঙে কেন? এটা হচ্ছে খুনের মামলা। খুনি গ্রেপ্তার হয়েছে, এখনো তুমি ওই নেতাজির মূর্তি নিয়ে মস্তক ঘর্মার্থ করছো কেন? না সুন্দরবাবু, এটা খুনের মামলা নয়, এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা। আমার ধারণা খুনির কারণই হচ্ছে এই নেতাজির মূর্তি। সে কারণটা আবিষ্কার করতে না পারলে আদালতে আপনার খুনের মামলা ফেঁসে যাবে। অত বাক্য বায় কেন? কারণটা ব্যক্তই করো না বাপু। কারণটা অনুমান করছি বটে, কিন্তু সেই অনুমান সত্যি বলে প্রমাণ করবার উপায় আমার হাতে এখনো আসেনি। তবে আসছে পরশুদিন বিকেলে আপনি যদি আমার বাড়িতে শুভাগমন করেন, তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যালোক দেখবার আশা করলেও করতে পারি। তুমি কবিতা লেখো না কেন জয়ন্ত? হঠাৎ এই কি প্রশ্ন?
কবিদের মতো তোমার সব কথাই হেঁয়ালি। শুনি বটে, কিন্তু ওই ধরা ছোঁয়া বোঝা যায় না আর কি। জয়ন্ত কোনো দুঃখে যে কবিতা লেখে না আমি তা জানি। সে প্রতিজ্ঞা করেছে সুন্দরবাবুর চেয়ে বুদ্ধিমান পাঠক না পেলে কোনোদিনই সে তার কবিতা রচনার জন্য লেখনী ধারণ করবে না। থামো তুমি, ঢাকের পিঠে ট্যামটেমি। তোমার ওই জ্ঞান জ্ঞানানি অসহ্য। নির্দিষ্ট দিনে যথাসময়ে সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তের বৈঠকখানায়। জয়ন্ত বলল, কি সুন্দরবাবু, খবর শুভ তো? সুন্দরবাবু বেশ গর্বিতভাবে বললেন, তোমার আগে আমি সূর্যালোক দেখতে পেয়েছি জয়ন্ত। তাই নাকি? আপনি তো দেখছি ভাগ্যবান মশাই। না না না, ঠাট্টা নয়। অবনীবাবু খোঁজখবর নিয়ে এর মধ্যেই আসামির সব গুপ্ত কথা জানতে পেরেছেন। ওর নাম হীরালাল, বাড়ি জয়পুরে। আগে ওর স্বভাব ভালোই ছিল, সৎপথে থেকে মূর্তি গড়ে বেশ 2 পয়সা রোজগার করত। তারপর কুসংসর্গে মিশে সে গোল্লায় যায়। 2 বার জেল খাটে, একবার চুরি করে আর একবার ছোঁড়া মেরে। নেতাজির মূর্তিগুলো কেন যে ভাঙলো এখনো তা জানা যায়নি, কারণ হীরালাল ও সম্বন্ধে কোনো কথাই বলতে নারাজ। কিন্তু আমরা সন্ধান নিয়ে এইটুকু জানতে পেরেছি যে মূর্তিগুলো তার নিজের হাতেই গড়া। কথাগুলো সুন্দরবাবু নিজের মনেই গড় করে বলে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বোধহয় মন দিয়ে তার কথা শুনছিল না। থেকে থেকে সে যেন কান পেতে কি শোনে, আর মাঝে মাঝে উঠে জানলার ধারে যায়, তারপর আবার আসনে এসে বসে পড়ে। সুন্দরবাবু শুধলেন, তোমার আজ কি হয়েছে জয়ন্ত? তুমি এমন অন্যমনস্ক কেন? বোধহয় আমার হিসেবে ভুল হয়েছে। এখন আপনার কাছে কেমন করে মুখ রক্ষা করব জানি না। এ আবার কি কথা? আসলে আজ এখানে আসবার জন্যে গতকাল একজনকে টেলিগ্রাম করেছিলাম, কিন্তু নির্দিষ্ট সময় উতরে গেল। তিনি তো এখনো এলেন না। কে তিনি? শ্যামাপ্রসাদ সেন, থাকেন শ্রীরামপুর। তাকে কি দরকার? খুনি কেন যে নেতাজির মূর্তিগুলো ভাঙতো, হয়তো এর উত্তর পাওয়া যেতে পারে তার কাছেই। প্রশ্নের উৎপত্তি কলকাতায়, আর উত্তর আসবে শ্রীরামপুর থেকে। অবাক করলে তো। হঠাৎ জয়ন্ত সুন্দরবাবুর কথা থামিয়ে সচমকে বলে উঠল, মানিক, দরজা একখানা গাড়ি এসে থামলো না? একবার দেখে এসো তো। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, আর একটু পরেই আবারও ফিরে এলাম একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে। তার ডান হাতের খবরের কাগজ দিয়ে মোড়া রয়েছে একটা জিনিস। জয়ন্ত জিজ্ঞেস করল, নমস্কার, আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু? আগে হ্যাঁ, কিন্তু ঠিক সময় আসতে পারিনি বলে মাফ করবেন। আজকাল ট্রেনের ধরন জানেন তো। বসুন বসুন। নেতাজির মূর্তিটা এনেছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে। উত্তম উত্তম, তাহলে কাজের কথা হোক। জয়ন্ত বাবু, আপনি কি সত্যি সত্যি মূর্তিটি 300 টাকা দিয়ে কিনতে চান? নিশ্চয়ই। আচ্ছা, কেমন করে জানলেন মূর্তিটি আমার কাছে আছে? লক্ষ্মীর ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন। তাহলে এ কথাও শুনেছেন তো মূর্তিটি আমি কিনেছি কত টাকা দিয়ে? না, আমি সেটা জানি না। মশাই, আমি মস্ত ধনী নই বটে, কিন্তু ঠকজোচ্চোরও নই। আগে থাকতেই আপনাকে জানিয়ে রাখি, মূর্তিটির দাম 10 টাকা মাত্র। শ্যামাপ্রসাদ বাবু, আপনার সততা দেখে খুশিও হচ্ছি, বিস্মিতও হচ্ছি। মূর্তিটির আসল দাম যাই হোক না কেন, আমি 300 টাকা দিয়েই ওটি আপনার কাছ থেকে কিনতে চাই। শ্যামাপ্রসাদ বাবু কাগজের মোড়ক খুলে মূর্তিটা টেবিলের ওপর রাখলেন। পকেট থেকে 3খানা 100 টাকার নোট বের করে জয়ন্ত বলল, শ্যামাপ্রসাদ বাবু, টেবিলের ওপরে কাগজ কলম আছে। এই 2 জন সাক্ষীর সামনে আপনি অনুগ্রহ করে লিখে দিন যে 300 টাকার বিনিময়ে মূর্তিটি আমার কাছে বিক্রয় করলেন। ওর উপরে ভবিষ্যতে আপনার কোনো দাবি দাওয়া রইল না।
জয়ন্তের কথা মতো কাজ করে 300 টাকা নিয়ে প্রস্থান করলেন শ্যামাপ্রসাদ বাবু। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, জয়ন্তর মাথা খারাপ হয়ে গেছে, জেনে শুনেও ঠকলে। আরে ছ্যা! জয়ন্ত মুখ টিপে একটু হেসে উঠে দাঁড়ালো। তারপর একখানা নতুন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজির মূর্তি তার মাঝখানে স্থাপন করে বলল, মূর্তিটা দেখে মনটা ভরে গেল। আচ্ছা সুন্দরবাবু, বলছি এইবারে আমি একটি অপকর্ম করব, মহা অপকর্ম। 10 টাকার মাল 300 টাকায় কিনেই তো অপকর্ম করেছ, তার উপরও আবার কি অপকর্ম আছে? হ্যাঁ, একটা হাতুড়ি নিয়ে জয়ন্ত বলল, দেখতে পাবেন, দেখতে পাবেন। আজ আমিও বরেণ্য নেতাজির ওই প্রতিমূর্তিটিকে চূর্ণ বিচূর্ণ করব। তুমি যে হঠাৎ পাগল হয়ে গেছো সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মানে তোমার বন্ধুটিকে সামলাও, সে যেন আমার মাথায় হাতুড়ির একঘা না দেয়। জয়ন্ত মূর্তির ওপর হাতুড়ির দ্বারা সজোরে আঘাত করলে এবং মূর্তিটা সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। জয়ন্ত সাগ্রহে টেবিলের ওপর হেট হয়ে পড়ল এবং একটা ভাঙা টুকরো তুলে সানন্দে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখুন, দেখো মানিক, আমার হাতে রয়েছে মমতাজ বেগমের বিখ্যাত কালো মুক্তা। ওখানে উপস্থিত সকলে তো অবাক। এদিকে জয়ন্ত বলতে লাগলো, মমতাজ বেগমকে সম্রাট শাহজাহান যে মহামূল্যবান কালো মুক্তা উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে। নাদির শাহের ভারত আক্রমণের সময় এই মুক্তাটি কোথায় হারিয়ে যায় কেউ তা জানে না। অনেককাল পরে মুক্তাটি হেন তেন প্রকারেণ মধ্য ভারতের প্রতাপপুরের রাজার হস্তগত হয়। তারপর সেদিন পর্যন্ত বংশানুক্রমে মুক্তার মালিক হতেন প্রতাপপুরের মহারাজরাই। তারপর বর্তমান মহারানীর শয়নগৃহ থেকে আবার মুক্তাটি হয় অদৃশ্য। তাই চারিদিকে খুব উত্তেজনা সৃষ্টি হয়। সুন্দরবাবুর সে কথা নিশ্চয়ই মনে আছে। পুলিশ সে মামলার কিনারা করতে পারেননি। মহারানীর এক পরিচারিকা ছিল, সে জয়পুরেরই মেয়ে, নাম সুমিত্রা। তারই উপরে সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। আরে সুন্দরবাবু, চমকে উঠলেন যে বড়? আপনার মুখেই তো শুনেছি হারাধন বাবুর বাড়ির সামনে নিহত রাধা কিষানের এক ভগ্নী আছে, তার নাম সুমিত্রা, আর সে জয়পুরেরই মেয়ে। হ্যাঁ মশাই, হ্যাঁ, এই দুই সুমিত্রা যে একই মহিলা তাতে আর কোনো সন্দেহ নেই। বুঝেছি। এবার আসি আসল কথায়। পুরাতন খবরের কাগজের ফাইল ঘেঁটে আমি আরেকটি তথ্য আবিষ্কার করেছি। ছোড়া মেরে হীরালাল যেদিন ধরা পড়ে প্রতাপপুরের মহারানীর শয়নগৃহ থেকে কালো মুক্তাটি অদৃশ্য হয় ঠিক তার 4 দিন আগে। কল্পনায় ঘটনাগুলো পরপর এইভাবে সাজানো যেতে পারে কি? সুমিত্রা মুক্তা চুরি করে ভাই রাধা কিষানের কাছে গোপনে পাঠিয়ে দিল। হীরালাল হচ্ছে রাধা কিষানের দুষ্কর্মের সহকারী। সে হয় মুক্তাটি তার বন্ধুর কাছ থেকে চুরি করল, কিংবা নিজে পুলিশের দৃষ্টি থেকে আত্মরক্ষা করবার জন্যে রাধা কিষানই তার কাছে মুক্তাটি জিম্মা রাখল। তারপর হঠাৎ একজন লোককে ছোড়া মেরে হীরালাল আগারওয়ালের কারখানায় পালিয়ে এলো। তারপর সে যখন বসে বসে প্লাস্টারের মূর্তি করছে সেই সময় সেখানে পুলিশের আবির্ভাব। সে বুঝল পুলিশ তার জামা কাপড় তল্লাশি করবে। তার সামনে ছিল সবে গড়া ভিজে প্লাস্টারের মূর্তি। সে তাড়াতাড়ি একটা মূর্তির মাথায় ছেঁদা করে মুক্তাটি ভিতরে নিক্ষেপ করে ছিদ্রটি আবার বন্ধ করে দিল। দক্ষ কারিগরের পক্ষে এটা খুবই সহজ কাজ। তারপর সে 1 বৎসর জেল খাটতে গেল। ইতিমধ্যে নেতাজির 6টি মূর্তি কারখানার বাইরে এখানে ওখানে চলে গেল। তাদের কোনটির মধ্যে যে মুক্তা আছে তা বাইরে থেকে কেউ বলতে পারবে না। মূর্তি নাড়লেও মুক্তার অস্তিত্ব জানা যাবে না, কারণ কাঁচা প্লাস্টার শুকিয়ে গিয়ে মুক্তাটিকে কামড়ে ধরেছে। মূর্তি ভাঙা ছাড়া মুক্তা আবিষ্কারের আর কোনো উপায় রইল না। তারপর হীরালালের মেয়াদ ফুরালো। কিছুমাত্র হতাশ না হয়ে
দস্তুর মতো মাথা খাটিয়ে ভিতর ভিতর খোঁজ নিয়ে সে জানতে পারল কোন কোন মূর্তি কোন কোন ঠিকানায় গিয়েছে। আর তারপরেই আরম্ভ হলো নেতাজির মূর্তির উপরে আক্রমণ। চতুর্থ মূর্তি চুরি করতে গিয়ে হারাধন বাবুর বাড়ির সামনে হীরালালের সঙ্গে দেখা হয় রাধাকিষানের। নিশ্চয়ই হীরালাল জেল থেকে বেরিয়েছে শুনে রাধাকিষান তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এই সাক্ষাৎকারের ফল হলো রাধাকিষানের পক্ষে মারাত্মক। হীরালাল যদি তার দুষ্কর্মের সহকারী হয়, তবে রাধাকিষান তার ফটো নিয়ে বেড়াতো কেন? খুব সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালালের খোঁজ নেবার সময় এই ফটো তার কাজে লাগতো। থাক সে কথা। আমি বেশ আন্দাজ করলাম খুনের পরে হীরালাল আরও তাড়াতাড়ি কাজ হাসিল করবার চেষ্টা করবে, কারণ পুলিশ তাকে খুঁজছে। এখন যথাসম্ভব শীঘ্র কলকাতা থেকে অদৃশ্য হওয়া উচিত। হীরালাল যে মূর্তির ভিতরে কালো মুক্তা লুকিয়ে রেখেছিল তখনও পর্যন্ত এই সন্দেহ আমার হয়নি, কিন্তু খালি বাড়ির সামনে ঠিক আলোর নিচে হীরালাল মূর্তিটা ভেঙেছিল বলে এই সন্দেহ আমার হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যার লোভে সে এইসব কাণ্ড করে। সন্ধান নিয়ে জানলাম 6টার মধ্যে 2টো মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেশচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ সেনের কাছে। একজন থাকেন এই শহরেই আর একজন শ্রীরামপুরে। আন্দাজ করতে অসুবিধা হলো না শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া হীরালালের পক্ষে সম্ভব নয়। আমার আন্দাজ ভুল হয়নি। তারপর সুরেশবাবুর বাড়িতে সচক্ষে দেখলাম হীরালাল কি যেন খুঁজছে মূর্তির ভাঙা টুকরোগুলোর মধ্যে। কিন্তু তার আগেই পুরনো খবরের কাগজের ফাইল থেকে বিখ্যাত কালো মুক্তার ইতিহাস আমি উদ্ধার করেছি। আর রাধাকিষানের সঙ্গে এই মুক্তা চুরির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ আমার মনে ঠাঁই পেয়েছে। এও জেনেছি যে রাধাকিষান আর হীরালাল পরস্পরের পরিচিত আর একই দেশের লোক। মনে একটা খটকা লাগলো, হীরালাল কি ফাঁপা মূর্তির ভিতর খুঁজছে কালো মুক্তাকেই? কিন্তু তখনও পর্যন্ত হীরালালের অভীষ্ট সিদ্ধ হয়নি। আমার মন বলল তাহলে মুক্তা আছে ওই শেষ বা ষষ্ঠ মূর্তির মধ্যেই। এটা আমাদের সৌভাগ্য বলতে পারেন যে আগে যে 5টা মূর্তি ভাঙা হয়েছিল তার একটির মধ্যেও এই কালো মুক্তা ছিল না, নয়তো হীরালালকে ধরা সম্ভব হতো না। আচ্ছা সুন্দরবাবু, কপাল ঠুকে আপনার সামনেই 300 টাকা দিয়ে আমি ওই ষষ্ঠ মূর্তিটাকে কিনে ফেললাম, দেখলেন তো? ধন্যি ভাই ধন্যি। একটি মাত্র স্টক খণ্ড দিয়ে আজ 1 জোড়া পক্ষী বধ করেছ। একসঙ্গে দুটো মামলা আর কিনারা করে ফেললে। ওদিকে মুক্ত চুরি আর এদিকে মূর্তি চুরির মামলা। সত্যি নেতাজি সুভাষচন্দ্রের জীবন হচ্ছে বিচিত্র অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। তার প্রতিমূর্তিও কম অ্যাডভেঞ্চার সৃষ্টি করলো না। বাবারে বাবা, নেতাজির সবকিছুর সঙ্গেই আছে অসাধারণতার সম্পর্ক। জয় জয় হিন্দ। আজ আপনারা শুনলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প মূর্তির ময়নাতদন্ত। আজকের গল্পে কথক অর্থাৎ মানিকের চরিত্রে ছিলেন শুভম, ইন্সপেক্টর সুন্দরবাবুর চরিত্রে ছিলেন রাজ, প্রৌঢ় সাংবাদিক হারাধন বাবুর চরিত্রে ছিলেন অভিক, চিতপুর শিল্পশালার মালিকের চরিত্রে অরিত্র, মারোয়ারি ম্যানেজার বাবুর ভূমিকায় দীপেন্দু, লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজারের চরিত্রে শুভদীপ, প্রফেসর সুরেশচন্দ্র বসুর চরিত্রে রাজদীপ, শ্যামাপ্রসাদ বাবুর চরিত্রে ছিলেন রাহুল। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি। আবহ নির্মাণে রয়েছেন সুজয়, নির্দেশনায় ছিলেন দেবস্মিতা। আর গল্পের সূত্রধার, নাট্য রূপান্তর এবং গোয়েন্দা জয়ন্তর চরিত্রে ছিলাম আমি অভিষেক। শুভরাত্রি। আবারও ফিরব একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।